এখানে আপনার একটা হাওয়া বাতাসও পর্যন্ত ঢুকতে পারে না, আর ওটা ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার যা আপনার এখান থেকে এখানে কিচ্ছু দেখতেও পারবেন না। তো উনি একটা লাঠি দিয়ে, আপনার পাইপের মতন একটা লাঠি দিয়ে 15-20টা ছেলেকে এক নাগারে পিটাচ্ছে। তো সাধারণত আমি ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে ওঠানোর পর যদি দেখে একটা আননোন প্লেসে কাউকে এরকম বেধড়ক মারছে, তো আতঙ্কের একটা বিষয়। তো আমি ভয় পেয়ে গেছি যে এটা কী হইতেছে, আমাকে একটা জায়গায় আনছে, আনার পর আমার এরকম বিষয়গুলো কি হইতেছে। তো পরে শুনলাম নাকি ওদেরকে যেই কোম্পানিতে কাজে দিয়েছিল ওই কোম্পানি থেকে ওদেরকে ফায়ার করছে, এর কারণে ওদেরকে মারতেছে। তা আমি তখনও জানি না ফায়ার কিসের কারণে ফায়ার করছে, কি কোম্পানি, মানে কোন কারণ কিছু জানি না। তো আমার ওই ফ্রেন্ডকে আমি কল দিছি যে তুই কোথায় পাঠালি আমাকে, তো এখানে মারতেছে ছেলেদেরকে। কেন মারতেছে বুঝতে পারতেছি না, শুধু বলতেছে যে ফায়ার করছে, এর কারণে মারতেছে। ঘুমের থেকে উঠালো, আপনার হালকা পাতলা খাবার দাবার দিল, আমি পুরো ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে একজন লোক আসছে, ওনার নাম হলো খান সাহেব। উনি আর কম্বোডিয়ার একজন এজেন্ট। তো খান সাহেব এসে বলতেছে আপনি টাইপিং পারেন, বাংলিশ প্লাস ইংলিশ অনেক কিছুই আছে, মাইক্রোসফট ওয়ার্ডে সব কিছু এগুলো পারেন। আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার এগুলো পারবো অবশ্যই। তো ঠিক আছে চলেন। তো আমাকে আপনার নমপেন শহর থেকে সিয়ানক ভেল নামে একটা শহরে নিয়ে গেছে। তো ওখানে যাওয়ার পর ওখানে যে গার্ডগুলো ছিল, গার্ডগুলো কোনো স্বাভাবিক গার্ড না, মানে ওদেরকে দেখলেই মনে হয় যেন একটু মাফিয়া টাইপের। কে একটা রুমে ভাইবা নেওয়ার পর আমার পাসপোর্টটা নিল। তখনই আমার সন্দেহ জাগছে, আমার পাসপোর্ট কেন নিল। পাসপোর্টটা নিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার 5 মিনিটের মাথায় 4টা ছেলে আসলো, ওরাও বাঙালি, ওরা ডিউটি শেষ করে মাত্র আসছে। এসে বলতেছে ভাই আপনি তো ফাঁসাই গেলেন, আপনি কি জানতেন না, না জানিয়ে আসছেন এখানে। আমি বললাম না জানি না বলতে আমি কম্পিউটারে কাজ করতে আসছি, এখানে তো কোডিংয়ের কাজ চলে, তাই না। তারা হাসতেছে আমার কথা শুনে। আমি বললাম হাসতেছেন কেন ভাই। ভাই আপনাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে। বিক্রি করে দেওয়া হয়েছে মানে ভাই আপনাকে আপনার এজেন্ট বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি যে একটা আবার এর আগে আমার পাসপোর্টটা জমা নেওয়ার আগে আমার একটা এগ্রিমেন্টে সাইন নিয়েছে, তো ওখানে সব চাইনিজে লেখা, যেহেতু আমরা বাঙালি আমরা তো চাইনিজ লেখা বুঝবো না। ওখানে শুধু ইংলিশে কয়েকটা ওয়ার্ড ছিল, ওখানে শুধু দেখছিলাম 4000, আমাকে $4000 বিক্রি করে চলে গেছে। তো আমি ওটা শুনে ঘাবড়ে গেছি যে আমাকে বিক্রি করে দিল আমার ফ্রেন্ড, আমাকে বিক্রি করে দিল আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডকে কল দিছে, তো ওরাও বলতেছে কি তোকে ওখানে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। কোডিংয়ের কাজে আর কিসের ধারণা, আমি যেহেতু আগে কোডিং সম্পর্কে ধারণা আছে। কোডিং কিসের, এটা কোনো কোডিং না, তুমি আসছো স্ক্যামিং করতে। এখন আমি তাকে রয়েছি ওনার দিকে যে স্ক্যামিং, এটা আবার কি স্ক্যামিং বলতে কি, আমরা বাংলাদেশে থাকতে ভাবি যে বাটপারি করে কেউ কারো অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে এটা ওটা। এটা আবার কিসের কাজ, এটা কোনো কাজের মধ্যে পড়ে কয় না। আসলে এটা স্ক্যামিং হলো হানি ট্র্যাপ। অনেকগুলো দেশের মেয়েরা ওখানে লাইভ মডেল হিসেবে আছে, আপনার ইউএসের মডেল আছে, বাঙালি মডেল আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, মানে যেই সব দেশের সেক্টর নিয়ে কাজ করা হয় ওই সব সেক্টরের মেয়েদেরকে রাখতে হয়, যেন প্রুফ দেওয়া যায় একটা মেয়ে ওখানে আছে, ওই মেয়েটাই হলো সব কিছু। তো আমাদেরকে মনে করেন 15 থেকে 20টা ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া হলো। আর এই ফেসবুকগুলো আমরা যে সাধারণত যেই ফেসবুক চালাই ওরকম না, ওটা হলো চাইনিজদের নিজের দ্বারা মেক করা। ওইটাই চাইলে আপনার ফেসবুকে ধরেন একটা পোস্ট করলেন 100 লাইক হইতে টাইম লেগে যায়, কিন্তু ওখানে আপনার 1000 লাইক করা কোনো বিষয় না, আপনি অটোমেটিক লাইক বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ফলোয়ার একটা পেজ খাড়া করানো কোনো বিষয় না ওই ফেসবুকে। তো ওই ফেসবুক দিয়ে আমাদের বিভিন্ন পোটেনশিয়াল কাস্টমার খোঁজানো হয়। এই কাস্টমারগুলো কী হবে, যেমন বাংলাদেশের আমি যেহেতু বাংলা সেক্টরে ছিলাম, তো ওই সেক্টরে আমাদেরকে সার্চ দেওয়া হতো যে কীভাবে কাস্টমার বের করতে হয়। কাস্টমারগুলো যেমন ম্যানেজার, বিভিন্ন ফেসবুকে কিন্তু আপনার যেমন ম্যানেজার দিয়ে দিলে বিভিন্ন ম্যানেজার পোস্টে যাদের পদবি দেওয়া থাকে সবার আসা পড়ে, ওখান থেকে আপনার খুঁজে আমাদেরকে পোটেনশিয়াল কাস্টমার বের করতে হয়। তো তাদের সাথে আমরা প্রথমত আমাদের যে স্ক্রিপ্ট দেওয়া থাকতো, স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলা লাগবে। তা আমি এইসব যখন শুনছি আমার এইসব করতে হবে, হানি ট্র্যাপ করা লাগবে। হানি ট্র্যাপ সবাই সাধারণত একটু হলেও আইডিয়া থাকে যে কিছু করা লাগবে আপনার ভিডিও কলের মাধ্যমে। তো এসবে আমি আর নাই, কারণ আমার বাবা আমাকে ছোটোর থেকে হালা টাকা কী করছে। আমার বাবা একটা গভর্নমেন্ট জব করে, আমরা কোনো বেসৎ পথে টাকা খেয়ে বড় হই নাই যে আমরা এইসব করব, মানুষকে ঠকানো ব্যবসা করব। তো আমি ওই আমাদের যে লিডার ছিল উনিও বাঙালি ছিল, তার নাম ছিল জ্যাক। তো তাকে বললাম বস আমি তো এটা করতে পারবো না, আমি তো এইসব কাজ করার জন্য আসি নাই। কী বলো তুমি, তোমাকে তো সব কিছু বলাই হয়েছে। আমাকে ওধারে কিছু বলা হয় না, আমার ফ্রেন্ড আমাকে কিছু বলেও নেই।
তো আমি কাজ করা বন্ধ করে দিয়েছি, আমি কাজ করবো না, আমি রুমে চলে গেছি বসের সাথে রাগারাগি করে। আমি হয়তো ভাবছি যে বাংলাদেশে যেমন আমার কোনো কর্পোরেট লাইফে জবটা পছন্দ না, বসের ব্যবহার ভালো না, আমি যেরকম ব্যবহার করে তার সাথে আমি বের হয়ে যাব। কিন্তু আমি তো ভাবি নাই যে ওখানে আমার সাথে ওরকম হবে পরবর্তীতে। আমি বের হয়ে যাওয়ার পর আমি রুমে গিয়েছি, রুমে যাওয়ার পর ডিউটি শেষ হয়েছে রাত 12:30 পরে আমার 4টা গার্ড আসছে। 4টা গার্ড এসে আমাকে ধরে নিয়ে গেল। আমি ভাবছি মনে হয় হয়তো বা আমাকে আমার এজেন্টের কাছে দেওয়া হবে যে আপনার লোক কাজ করবে না, নিয়ে যান। না, আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা আপনার ওটাকে বলে ব্ল্যাক সেল, টর্চার রুম যেটাকে বলে। ওখানে আপনার একটা হাওয়া বাতাসও পর্যন্ত ঢুকতে পারে না, আর ওটা ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার যা আপনার এখান থেকে এখানে কিচ্ছু দেখতেও পারবেন না। তো ওখানে নিয়ে গিয়ে আমাকে একটা চেয়ারে বসানোর পর আমার 4 হাত পা লক দিয়ে আপনার ইলেকট্রিক শক দেওয়া শুরু করলো ঘাড়ে। তারপর আপনার এখানে মানে যে বিভিন্ন যে জায়গাগুলো জয়েন্টে ইলেকট্রিক শক দেওয়া হলো। তো ইলেকট্রিক শক দেওয়ার পর আমার সেন্স হারিয়ে যায়, আমি এরপরে বলতে পারি না আমি কি হয়েছে। তো কখন আমার জ্ঞান আসছে বলতে পারি না। জ্ঞান আসার পর আমার মুখে পানি দিয়ে আমাকে দাঁড়া করিয়ে আপনার 5জন প্লাস মানুষ আমাকে টানা 5 থেকে 6 ঘন্টা মারছে, লাঠি দিয়ে খালি হাতে মারছে। আর চাইনিজেই বলতেছে যে কাজ করবি কি করবি না। আমি ওদের কথা যেটুকু বুঝলাম। তারপর বাঙালি আমার বসটা আসছে যে তুমি যদি কাজটা না করো তোমাকে তো মেরে ফেলবে, আর যদি তোমাকে নাও মারে তাহলে তোমার যে $4000 বিক্রি করছে ওই টাকা দিয়ে তোমার যেতে হবে। তো আমি আমার এজেন্টকে কল দিছি। যখন কল দিছি ওই যে খান সাহেবকে, উনি আমার ফোন ধরে না। অলরেডি ওনার কাছে নিউজ চলে গেছে যে আমি কাজ করবো না, উনি আমার ফোন ধরে না। তো আমার টানা আমাকে 2 দিন অত্যাচার করছে না খেয়ে, আমাকে কোনো খাবারও দেয় নাই। তা আমি যখন দেখতেছি যে আমি আর বাঁচবো না, আমার অবস্থা অনেক খারাপ, তখন মানুষের জীবনের হিসেবে হলো আমি ওই পাপের রাজ্যে ঢুকে গিয়েছি। আমি জীবনের দিকে তাকিয়ে আমার বাবা মার কথা শুনে আমার বাবা মা কাঁদতো। আমি অনেক কষ্টে মনে করেন ওই লাইনে ঢুকার পরে কাজ করতে শুরু করলাম আস্তে আস্তে। যেহেতু আমি আগের থেকেই আর আমি আপনার এইসব দিক দিয়ে একটু চালু ছিলাম ছোটোর থেকেই, তো আমি কাজে উন্নতি করা শুরু করলাম। তো আমাকে এক সময় আমার ডিপোজিটটা কীভাবে হয় আপনার একটা সেক্টরে, যখন আমরা এটা সেক্টরটা হলো 4 ভাগে আছে। আপনি একটা হলো নাম্বার কালেক্টিং, একটা ডিপোজিট সাইট, আর একটা হলো হিলার, আর একটা হলো কিলার। নাম্বার কালেক্টিংয়ের কাজ হলো আপনার কাস্টমার খুঁজে ডিপোজিটারকে দেওয়া, আর ডিপোজিটারের কাজ হলো আপনার একটা মানুষের থেকে তার শেষ সম্বল পর্যন্ত কেড়ে নেওয়া মেশে যে ট্র্যাপ দিয়ে। যখন আপনার টাকা শেষ হয়ে যাবে, ধরেন আপনি অ্যাকাউন্টে কিছু টাকা রাখছেন, টাকাটা শেষ হয়ে যাবে, তখন তো আপনি আর কিছু দিতে পারবেন না। তখন আপনার কাছে কী থাকে? আপনার বাপদাদা মানে পৈতৃক যে সম্পত্তি থাকে এগুলো থাকে। তো তখন এটাকে দেওয়া হয় আপনার হিলার কী করে আপনার ওই যে মানে মাধ্যমটা হলো আপনার মেয়ে, লাইফ মডেল। ওই মেয়ে আলো আপনার সাথে এমনভাবে সম্পর্কটা লিড করবে, আস্তে আস্তে আপনার প্রেমিকও হয়ে যাবে বা আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবে, বিয়ের প্রলোভন দেখাবে। তো বিয়ের প্রলোভন দেখিয়ে এরকম একজনের কাছ থেকে, আর এইসব মেয়েদের টার্গেট মানে এইসব আমাদের টার্গেট থাকতো আপনার 40 থেকে 60 বছর বয়সী লোকেদের, যারা টাকা ইনকাম করতে পারছে তাদেরকে। তো যখন আমরা ডিপোজিটারকে দিতাম তখন এই ডিপোজিটার ওর সাথে কথা বলে মেয়েটা, যেমন ওদের ক্যারেক্টারটা থাকতো ব্যাংকার প্লাস ডক্টরের দিক দিয়ে আপনার কাস্টমার বেশি আসতো। যেহেতু একজন ডক্টর, সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, তার ক্ষেত্রে ছেলে বলতে কি ওটা পুরুষই ধরা যায়। আপনার যেহেতু 40 থেকে 50 বছর এরকম বয়সে তারা বেশি আকর্ষণ হতো। তো একটা ডাক্তার মেয়ে আমার সাথে কথা বলছে, এটা অনেক কিছু। তার উপরে আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েট করা থাকতো, ওখানে দেখানো হতো যে ওই মেয়েটা আপনার বাইরে বিভিন্ন দেশে ঘোরাফেরা করছে। এখন একটা ডাক্তার যে কিনা ইন্টার্নশিপ করতেছে প্লাস ভবিষ্যতে ডাক্তার হবে, সে কীভাবে এত জায়গায় ঘুরে? তার ইনকাম সোর্সটা কি? তখন যে এইসব কাস্টমারের মাথাটা ঘুরে যেত যে ইনকাম সোর্সটাকে আমার জানা দরকার। তখন যে মেয়েটাকে তারাই মানে ওই ফাঁদে পাওয়া দিত, যে মেয়েটাকে জিজ্ঞেস করতো যে তুমি কি করো? আমি জব করি। জব করার ক্ষেত্রে তো এত টাকা আসার কথা না যে একটা মেয়ে এত জায়গায় ঘুরবে। তো তখন যে বলতো আমি বিজনেস করি। কিসের বিজনেস? অ্যামাজন বিজনেস। তো অ্যামাজন বিজনেস ঠিক আছে আমরাও করব, মানে অনেক কথাবার্তা হয়, এত কিছু তো বলা যায় না, অনেক কথাবার্তা হয়। এর মাধ্যমে আস্তে আস্তে বিজনেসে ইনভলভ করে একটা অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসটা পর্যন্ত চাইনিজদের মেক করা। তো অ্যাপসটা মেক করা ওখানের মাধ্যমে ডিলার হয় আপনার ইসের মাধ্যমে, যে বাইন্যান্স আছে না,
বাইন্যান্সের মাধ্যমে বাংলাদেশ থেকে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ডলার ওই অ্যাপসে পাঠানো হয়। তারা জানে কি আপনার অ্যাপসের মাধ্যমে টাকা উঠাতে পারবে তারা, কিন্তু আসলে না, টাকা কখনো উঠানো সম্ভবই না। ওই অ্যাপসটা পুরাটাই তাদের কন্ট্রোলে। তো ওই অ্যাপসটা কন্ট্রোল করতে এরকম অনেক মানুষের থেকে এরকম টাকা লুটপাট করতে, লুটপাট করার পরে আপনার ওনার যখন ক্যাশ টাকাটা ব্যাংকে যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে যেত, তখন যে ওটাকে হিলারকে ট্রান্সফার করা হতো, কারণ ডিপোজিটার আর কোনো কিছু করতেই পারবে না, ওর কাজ শেষ। হিলারে আপনার তখন ওই যে ইমোশনাল ব্ল্যাকমেল, তারপরে একটা ছেলে আপনার রিলেশন অবস্থায় অনেক কিছুই পাঠানো হয়, ভিডিওতে অনেক খারাপ খারাপ কথাবার্তা হয়, এগুলো দিয়ে ব্ল্যাকমেল করানো হয়। তো ব্ল্যাকমেল করানোর পর ওই ছেলেটার যে পৈতৃক সম্পত্তি আছে, যাই আছে, শেষ সম্বল, ওগুলো বিক্রি করে ওই টাকাও পর্যন্ত নিয়ে যায়। লাস্ট পর্যন্ত যখন আর ওর থেকে কিছু না নিতে পারছে, তখন ওটাকে কিলারকে দেওয়া হয়। কিলার কি আপনার কিলার একজন একটা হ্যাকার, উনি আপনার যত লিঙ্ক আছে, যত আইপি অ্যাড্রেস আছে, যত যার মাধ্যমে ই করা হয়েছে সব কিছু ডিস্ট্রয় করে দেয়, আর কোনো পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এটা হলো আপনার স্ক্যামিং সেক্টরে যে লাইফ মডেল দিয়ে কাজ করা হয়, আমাদেরকে এই কাজ করতে বলতে। একটা ভালো ফ্যামিলির ছেলেরা তো কখনো এইসব কাজ করবে না। তো আমি এরকম অত্যাচারের মাধ্যমে কাজ করতে করতে মানে হাঁপিয়ে গেছি, আমার ফ্যামিলির সাথে কথা বলছি। যদি বের হতে চায় তাহলে আপনার অনেক টাকা লস করে বের হতে হবে। আপনার যেই টাকায় তাকে বিক্রি করা হয়েছে সেটা তার নিজের পকেট থেকে দিয়ে বের হয়ে আসা লাগবে। আর একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা কখনোই এভাবে বের হতে পারবে না, কারণ তারা এমনিতেই লোন করে বা অনেক জায়গা থেকে টাকা ধার নিয়ে ওখানে গিয়েছে, আর তারা তো ওখানে বন্দী হয়ে গেছে, ওইটাও করা অসম্ভব। তাদের জন্য বলবো ওই পথে যাওয়ার থেকে বাংলাদেশে ছোটোখাটো বিজনেস করা ভালো, ওই পথে না যাওয়ার চাইতে। ওই পথে গেলে আপনার ওদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে, ওদের জীবনে কোনো উন্নতি তো দূরের কথা, প্লাস আরও আপনার ক্রিমিনাল সেক্টরে তারা অগ্রগতি। যেমন ওই দেশে যারা যায় তারা বাংলাদেশে এসে কী করবে, তাদের মাথায় একটা জিনিসই ঘোরে যে আমি ওই দেশে যেই কাজটা শিখছি আমি বাংলাদেশে এটা করি। যখন এটা করবে, বাংলাদেশের সাইড আর ওই সাইড তো আলাদা না, বাংলাদেশ হয়তো বা সে ধরা খাবে ভবিষ্যতে, ধরা খেয়ে আর কী হবে, তার লাইফটা ধ্বংসই হয়ে যাবে। একটা লোক যে 40 থেকে 50 বছর বয়সী, সে তার কাছে একটা 19 থেকে 20 বছর বা 21-22 বছর একটা মেয়ে আসছে, কোনো না কোনো উদ্দেশ্যে তো আসছে, খারাপ উদ্দেশ্য ছাড়া তো আসার কথা না, তার তো এটা বোঝা দরকার সে কেন ওই ফাঁদে পাড়া দেবে। তাও সোশ্যাল মিডিয়া সে দেখে নাই কখনো তাকে, তার ভয়েস প্লাস মেসেজে থেকে এইসব শুরু, তার ফুল ইনফরমেশন পর্যন্ত তারা নিয়ে নেয়। কেন দেয় তারা? এটা হলো বাংলাদেশের মানুষেরও দোষ আছে বিভিন্ন। আপনার ওখানে আমার মারার সিস্টেমটা আলাদা, আপনার যার একটু স্বাস্থ্য ভালো তাকে 10 জন মিলে পিটায়। এই পর্যায়ে যখন শেষ হয়ে যায়, তারপরেও তাকে কাজ করতে পারাচ্ছে না, তখন যে খাবারটা অফ করে দেয়। একটা মানুষ ওই এক জায়গায় তৈরি, তার সে যদি খাবার না পায়, আস্তে তো সে মৃত্যুর দিকে এগিয়ে পরে অসুস্থ হয়ে যায়, তখন যে বাধ্য হয়ে কাজটা করা শুরু করে ওইসব কাজ। আর আপনার ওখানে যখন একটা মানুষ মরে যাবে, এত কিছু হওয়ার পরও মরে যাবে, কাজ করবেই না, তখন যে তাকে শ্যুট করে মেরে ফেলা হয়।